৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় চাইলেন দেশবাসীর সহায়তা। এই দেশটি ২০ কোটি মানুষের দেশ, কাজে যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। ৮ দিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, একটি ফ্লোরে বেকারির সন্ধান, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল আরও ৩ দিন। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। ৩ তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। খুলনার সোনাডাঙ্গায় একটি বাড়ি থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে হত্যা, ধারণা পুলিশের। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনটি স্মরণে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ পরিচালনা করতে চায় বিএনপি সরকার। জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে যার ভূমিকা এখনও রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক, সেই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে জনতার ঢল। দীর্ঘ ২ দশক পর বাবার শাহাদাত বার্ষিকীতে সমাধিতে এসে আবেগপ্রবণ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আরেকবার শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একদল শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতিতে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ। ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়, এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। পরে প্রথমবারের মতো বাবার শাহাদাত বার্ষিকীতে দলের চেয়ারম্যান হিসেবে সীমিত আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। রাজধানী স্কুল থেকে শুরু করে ঢাকা মহানগরের উত্তরের শ্যামলী, বাংলা কলেজ, মিরপুর, পল্লবী, ইসিবি, কুড়িল ও বাড্ডায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ গঠনে কাজ করছে সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আপনার কিভাবে দেশ গঠন করতে হবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজে যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। দেশবাসীকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তারেক রহমান। শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। পরে ঢাকা মহানগরীর দক্ষিণের ৮টি স্থানে দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। সংসদীয় আসনের বাইরে নয়াপল্টনেও উপহার সামগ্রী বিতরণের আয়োজন ছিল। বিএনপির ৫টি সহযোগী সংগঠনের উদ্যোগে কয়েকশো অসহায় মানুষের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় সকালে স্বাস্থ্যমন্ত্রীকে প্রাথমিক রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় ২ ঘণ্টা এসি বন্ধ থাকার তথ্য মিলেছে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকার বিষয়টিও উঠে এসেছে।
6 নবজাতক মৃত্যুর কারণ জানতে হচ্ছে তদন্ত, জমা পড়েছে প্রাথমিক রিপোর্টও। এ অবস্থায় শনিবার রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, হাসপাতালের একটি ফ্লোরে বেকারির বা রুটি কারখানার সন্ধান মিলেছে। বেকারি চলে দুইটা ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। বেকারিতে ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশ দেখা গেছে। এর সাথে শিশু মৃত্যুর ঘটনায় কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত হবে। মন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে সময় লাগবে আরও 4 দিন। এর আগে সকালে মন্ত্রীকে প্রাথমিক রিপোর্ট দেয় তদন্ত কমিটি। অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা এসি বন্ধ থাকার তথ্য মিলেছে। যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে, যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। স্বাস্থ্যমন্ত্রী যখন ভেতরে, তখন হাসপাতালের সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। বাধা দেয়া হয় সাংবাদিকদের প্রবেশে। এক পর্যায়ে কর্মীদের লেলিয়ে দিলে তারা চড়াও হয় সাংবাদিকদের উপর। ছিনিয়ে নেওয়া হয় কয়েকটি টেলিভিশনের ক্যামেরা। না 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 ভাই, সরি হাসপাতালের দরজাগুলো কে লাগাইছে ভাই? না, আমাদের কোনো ঝামেলা হয় না। তাহলে ঝামেলা না থাকলে নিরাপত্তা কটন কেন তাও? নিরাপত্তা কিছু না। কটনের কারণটা কি? কোনো কটন দিইনি আমরা। বেকারি তো আমাদের হাসপাতালের না, তো আপনারা এত বুঝেন না কেন কথা? এসব ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ক্যামেরায় কথা বলতে রাজি না। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় ঘর থেকে নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন নানি বেবি বেগম, 13 বছরের নাতি শামীম ও 7 বছরের মুস্তাকিম। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেবি বেগম, তার মেয়ে ফাতেমা বর্তমান স্বামী রফিকুল ও ফাতেমার প্রথম পক্ষের 2 সন্তান সহ ওই বাসায় ভাড়া থাকতেন। তালাবদ্ধ অবস্থায় ঘরটি থেকে দুর্গন্ধ বেরোলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তালা ভেঙে বিছানার নিচ থেকে নানি, ট্রাঙ্কের ভিতর থেকে শামীম ও ঘরের ওয়ার্ড্রপ থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় ফাতেমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পলাতক রয়েছে রফিকুল ইসলাম। পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগমের স্বামী রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারলাম, পারিবারিক কলহ চলতেছে। এই সন্তানদের যে মা, আগের এই 2টা সন্তান হচ্ছে আগের ঘরের সন্তান, আর ওনার বর্তমান স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতেছে, বিভিন্ন পারিবারিক বিষয়। তো আমরা একটা আসলে তদন্ত চলতেছে, আমাদের টিম কাজ করতেছে। আমরা খুব দ্রুতই মূল রহস্য উদ্ঘাটন করে আসামিদের শনাক্ত করতে পারবো। বিশ্ব শান্তি রক্ষা মিশনে গিয়ে শহীদ বাংলাদেশের 6 বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের দাগ হ্যামারশোল্ড মেডেল। আগামী 5 জুন জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জীবন উৎসর্গকারী 68 জনকে সম্মাননা জানাবেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তালিকায় বাংলাদেশের 6 বাংলাদেশি শান্তিরক্ষী। তারা হলেন প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইভেট মোহাম্মদ সবুজ মিয়া, কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ মইনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মণ্ডল। সবাই 2025 সালের 13 ডিসেম্বর আবেইতে কর্মরত অবস্থায় এক ড্রোন হামলায় নিহত হন। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েও ব্যর্থ ঢাকা 2 সিটি কর্পোরেশন। শনিবার ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা, যাত্রাবাড়ি, বকশীবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ দেখা যায়। সিটি কর্পোরেশন বলছে, গত 3 দিনে দক্ষিণ সিটি থেকে কমপক্ষে 29,000 টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যেই 4টি হাট পরিষ্কার করা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ছিল 2 সিটি কর্পোরেশনের। তবে প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর অনেক এলাকায় এখনও পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। সকালে ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা এলাকার বিভিন্ন সড়কে কোরবানির পশুর বর্জ্যের স্তূপ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, 2 দিন আগের বর্জ্যও পড়ে আছে এখনও। দুর্গন্ধে টেকা দেয়। বেলা 12টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা সড়কে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি দেখে বাড়ে পরিচ্ছন্নতার তোড়জোড়। রক্ত এখানে সব পুরা রয়েছে, দেখেন না এখানে পরিবেশ কেমন হয়ে রয়েছে।
সুইপার আসে না ময়লা নিবার জন্য, কারা করবো এখানে, কারা চাপক পরিষ্কার করবো? আমাদের এখানে গন্ধ খেলা যায় না, তারপর অনেক সময় গোবর থাকে, পরিষ্কার করা হয় না। কিন্তু আমাদের এখানে দেখেন ময়লা এখনো পরিষ্কার করা হয়নি। এটা ব্যর্থতা, এটা দায়টা কে নিবে? এদিকে সন্ধ্যায় বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই নগরীকে পরিষ্কার রাখার দায়িত্ব সবার। আমরা মোটামুটিভাবে ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা প্রতিদিনের বাসাবাড়ির যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো থাকে তা অব্যাহতভাবে পরিষ্কার করা হবে। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা, সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮,৩৪৪ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি। এই নগর সকলের, এই নগর আপনার আমার সবার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা হয়েছে এমন অভিযোগ করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে, যা নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। চলমান পরিস্থিতি নিয়ে মগবাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির। বলেন, পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের ঘোষণার সাথে বাস্তবের মিল নেই, ফলে এই অব্যবস্থাপনার কারণে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এ সময় তিনি সড়কে মৃত্যুর ঘটনা উল্লেখ করে সরকারের সমালোচনাও করেন। বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকা উত্তরের কোথাও কোথাও জোরপূর্বক হাট বসিয়ে জনগণকে জিম্মি করা হয়েছিল। পরিসংখ্যানে দেখা গেছে মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার হলো ঢাকা উত্তরের অভ্যন্তরীণ গলি এবং সেকেন্ডারি ট্রান্সফার সেন্টারগুলোর আশপাশের প্রায় 40 এলাকায় 3 থেকে 4 দিন পর্যন্ত, আজকে পর্যন্ত দুর্গন্ধ মামলা ও ময়লা পানি জমে আছে। ঈদের তৃতীয় দিন শনিবারেও সড়ক ও রেলপথে ছিল ঘরমুখ মানুষের ভিড়। নানা প্রয়োজনে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ যাত্রী, তবে কিছু রুটে পাওয়া গেছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদের তৃতীয় দিন, আজও পরিবার প্রিয়জনের টানে ঘরমুখ বহু নগরবাসী। সকাল থেকে আন্তনগর বাস কাউন্টারগুলোয় চোখে পড়ে যাত্রীদের অপেক্ষা, ছোটাছুটি, ভিড় আর ঝক্কি এড়াতেই ঈদের পর তাদের এই যাত্রা। মেয়ে চাকরি করে, মেয়ের কাছে মেয়েও আসছে। আমি একটা ইয়েতে চাকরি করি, মাদ্রাসার চাকরি করি, সেখানে মানে ছুটি দেয়নি, এই কারণে হয়ে যাচ্ছে। ভাবির বাসায় গেছিলাম মিরপুরে, তার জন্য গোস্ত নিয়ে তারপর বাড়ি যাচ্ছি। অবশ্য কর্মস্থলে ফেরা নগরবাসীর চাপ এখনও শুরু হয়নি সেভাবে। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে, আজ রাত থেকেই বাড়তে পারে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। হালকা পাতলা আছে, গাড়ি ঘোড়া কম, তো সব ঈদ করতে ওই মাথায় গেছে, এই জন্য এদিকে গাড়ি খুব কম। 31 তারিখ থেকে আপনার আগামী সপ্তাহ পর্যন্ত ফেরা যাত্রী অনেক চাপ বেশি থাকবে। আজকে তো শনিবার, আপনার হচ্ছিল আজকে রাতের থেকে মোটামুটি আপনার ফুল আসবে, কারণ কালকে যেহেতু রবিবার অনেক অফিস আদালতে খোলা আছে। এদিকে রেলপথেও দেখা গেল ঘরমুখ মানুষের তাড়া। ফিরতি পথের ভিড় এড়াতেই এরই মধ্যে ঢাকায় পৌঁছচ্ছেন অনেকে। এত যানজটে ভয় লাগে যদি অ্যাক্সিডেন্ট করি, আর বছর তো অনেক কি হয়েছে এই জন্য। ঈদের সময় গরু কাটা নিয়ে একটু ঝামেলা থাকে, তাই ঈদের পরে যাওয়া আর কি। হয়তো আরো বেশি ভিড় হয়ে যাবে মানুষের, ছোট বেবি নিয়ে, এই জন্য একদিন আগেই আসলে ঢাকায় ব্যাক করা। ঈদের পরের এই যাত্রায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফিরতি পথেও যাতে এমনই স্বস্তি থাকে সেই দাবি তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের লুডু খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। বিকেলে বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্প্রতি লুডু খেলা নিয়ে রাতপুর গ্রামের কবির মিয়া ও নূর মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ হয়। বিকেলে এর জের ধরে কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টা খানেক চলে সংঘর্ষ, পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আলোচিত ভাইপো অভিষেক ব্যানার্জি।
শনিবার রাজ্যে সোনারপুরে এই ঘটনা। তৃণমূল কংগ্রেসের পক্ষে জানানো হয়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থানীয় পরিবারগুলোর সাথে দেখা করতে ওই এলাকা যান অভিষেক। এ সময় তাকে পাথর ও ডিম ছোড়ে কয়েকজন। অভিযোগ উঠেছে, হামলাকারীরা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সমর্থক। অভিষেকের গাড়িবহর লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেয় তারা। এক পর্যায়ে তাকে ক্রিকেটের হেলমেট পরিয়ে ঘটনাস্থল থেকে বের করে আনেন নিরাপত্তা কর্মীরা। অতর্কিত হামলায় আহত হন তৃণমূল কংগ্রেস নেতা। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। 419 জন হজযাত্রী নিয়ে শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম ফিরতি হজ ফ্লাইট। এবারের হজের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও প্যাকেজের দাম কমানোর আহ্বান জানান হাজিরা। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনকে হজ করার সুযোগ দিয়েছিল সৌদি আরব। তবে হজ প্যাকেজের উচ্চ মূল্যের কারণে 79,164 জন হজে যান। আজ চট্টগ্রামে জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার আগমনকে ঘিরে পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুপুরে পুলিশের ডগ স্কোয়াড জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হবে না। সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুড়িয়ে দেয়। নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দেল এলাকায় উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে অনন্য ভূমিকা রেখেছেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার দুপুরে লালমনিরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। পরে দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সে কারণেই বাংলাদেশ যদিও মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, কিন্তু তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবসময় লড়াই সংগ্রাম করে যায়। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।